মেঘ খানিক চুপ থেকে সন্নিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ, কোথায় আছো? আমায় উঠাই নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করতেছেন কেন? বলেননি কথা? অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলেছি, তবে শুধুমাত্র মামা মামি আর মায়েশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল তাই রিসিভ করলে হাই হ্যালো এইটুকুই কথা হতো। এমনকি এই মালার যন্ত্রণায় রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোনও নিয়েছিলাম। এটা শুধুমাত্র তানবীর জানতো। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি নিষ্পাপ, দুধে ধোয়া তুলসী পাতা? আবির মৃদু স্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাস, ধৃষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যথিত পৃথিবীর কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টিস্নাত রাতে কেউ একজন আমাকে বলেছিল, আপনি যা বলবেন, যে অবস্থায় বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলবো। তার বিশ্বাস এতটাই টুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরের বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছেন, 2 দিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলল সে 2 মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন, অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাহিরে। আমি এতটাই নির্বোধ নয়। তা ঠিক কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে বাজে কথা বলছে, আর আপনি সব কিছু বুঝতে পেরেও রাগ করে বসে আছেন। বা, একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু গত 6 মাসের ওপরে মালার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। এখন বিশ্বাস করা না করা আপনার ওপর। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না খাবো। আচ্ছা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। দিন কাটছে দ্রুত গতিতে, প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজের চাপ আলী আহমেদ খানকে একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খানকে ঢাকা রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানবীর নিজেও প্রচুর ব্যস্ত হয়ে গেছে, পুরো দমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। সাথে আবিরের অফিসের কিছু কার্যকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়েই পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরির ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজে আর অডিও কলে কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যায় বাসার সবার সাথে ভিডিও কলে কথা বললেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজে করা দুষ্টুমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতেই পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুই, তুমি আর আপনি মিক্সড করে ফেলে। আশেপাশে মা, কাকিয়া, মিম আদি থাকে, মাঝে মাঝে আলী আহমেদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যাওয়া, মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারা, সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতেই চায় না। মাঝখানে কেটে গেছে। তানবীরের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছে, আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছুই ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরেই কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিকমতো কথা বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল, তানবীরের রুম পর্যন্ত এসে হঠাৎই থেমে গেছে। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উঁকি দিতেই দেখলো রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানবীরের রুমে যায় না, রুম গোছানোর তো প্রশ্নই আসে না। রুমের বেহাল অবস্থা দেখে নিজেরই ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়ার। টেবিল আর বিছানায় বই খাতা ছড়াছড়ি, গতকালের ধোয়া শার্টগুলো এমনি পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর একটা একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ড্রোপে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রোপের অবস্থা আরও খারাপ। শার্ট, প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থায় ফেলে রেখেছে। এই পর্যায়ে এসে মেঘে রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রোব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘ থমকে গেল।
মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতেই দুই চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত এত ছবির ভিড়ে কাঙ্ক্ষিত ছবি খুঁজে পেল না। তাই ক্যাটালগটা এক পাশে রেখে দ্রুত জামা কাপড় গোছাতে শুরু করলো। কোনো রকমে সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন, তাই মালিয়া খানকে আপাতত বলে বেরিয়েছে। রিস্কা নিয়ে সরাসরি বন্যাদের বাসায় আসছে। বন্যাদের বাসায়ও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাইও খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজায় ডাকার পর বন্যার আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করেই বন্যার রুমের দিকে ছুটল। বন্যা বেঘরে ঘুমাচ্ছে। পরপর দুইবার ডাকতেই বন্যার ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসেছে। কথা নেই পাত্রা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি। সকালে না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে জানালিও না, হুট করে আসছিলি তার জন্য। তোর ভাই জানে না? ভাইয়া পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের কর তো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেস দেখতে বাসায় আসছিস? বললেই ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস, চুপচাপ ড্রেস বের করে দে। বন্যা উঠে ওয়ার্ডরোব থেকে ড্রেসটা বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শোধালো, কি হয়েছে বলবি? মেঘ কপটার আগে স্বরে বলল, আমার জন্য সেমাই আর বরফি নিয়ে আয়। আছে কি না জানি না, না থাকলে বানিয়ে নিয়ে আসবি। যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাইয়ের বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছিল, কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকেও ভাগ দিতে হয়েছিল। এদিকে মেঘ ড্রেসটা বিছানার ওপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেসে কালার ব্যতীত বিন্দু মাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসি, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানবীর খান ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো। দাঁড়াও দেখাচ্ছি। মেয়ে ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখে মেঘ চুপ হয়ে গেছে। বন্যা ড্রেস ওয়ার্ড্রপে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করলো, এই ড্রেসের মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্যই জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একাই কথা বলছে, কিন্তু সেই সব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছেই না। বন্যার আম্মু ডাকছে শুনে বন্যা আবারও নিচে গেল। মেঘের মস্তিষ্কে দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে। এই ড্রেস তানবীর পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যার মনে কি চলছে এখনো বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আসছি। কেন? গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন? এটুকু বলতেই বন্যা রুমে আসছে। মেঘ কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতেই বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিল, 20 মিনিটও হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম! মেঘি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনার ব্যবস্থা না হয় আমিই করে দিব। আমার পছন্দের কেউ নেই, এমনি মজা করলাম তোর সাথে। সত্যিই কেউ নেই? বন্যা সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে রাগের স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি নাও বলতে পারিস। তোর আজ কি হয়েছে বলবি আমাকে? তেরা তেরা কথা কেন বলছিস? কিচ্ছু হয়নি।
বন্যার মেঘের আরও কিছুক্ষণ আলাপচারিতা চলল। মেঘ আজ তেমন কিছু বলতেই পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তা একান্তই মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই মেঘ আশ্চর্য হচ্ছে। তার থেকেও বড় কষ্ট এটাই যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটা বারও বলার প্রয়োজন মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল, আশেপাশে বনু থাকলে ফোনটা দাও। আপনার বনু আশেপাশে থাকলে নিশ্চয় আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে, ও বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যেই কল কেটে দিয়েছে। মেঘ আসতেই বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স শেষ। ততক্ষণে বন্যা নাস্তার প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানাই আছে। মেঘ স্বাভাবিকভাবেই বন্যার ফোন হাতে নিয়ে লক খুলে তানবীরের নাম্বার লিখতে শুরু করলো। 5-6টা ডিজিট লিখতেই ভিলের নামে সেভ করা তানবীরের নাম্বার ভেসে উঠছে। মেঘ ভাবলেসিন চোখে চেয়ে আছে। হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসায় রাগটাই প্রকাশ পেল। বন্যা রুমে আসতেই মেঘ বাজখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো তো আবার কি? মন চাইছে তাই এই নামে সেভ করেছি। মেঘ আনমনে কিছু ভেবে শক্ত কণ্ঠে শোধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ার আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করাতে বন্যার কুঞ্চিত ভুরুযুগল আরও বেশি কুঞ্চিত হলো। কিয়ৎক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হওয়ার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছেন। সেদিন একটা মুভি দেখছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্যই এই নামে সেভ করেছিলাম। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পল্লব ঝাপটে হাস্য উজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি। ভালোবেসে দিয়েছ যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপী নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে দিইনি, মাথায় আসছে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথায় থেকে আসলো? মেঘ নির্বিকার ভঙ্গিতে শোধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্নে বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগ মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্কের প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের ওপর বলে দিত, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। বুকের ভেতর পিনপিন ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিটপিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাচুমুচু করে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবি না। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, তাহলে কাকে নিয়ে ভাবো শোনা? গলির মোড়ের মোখলেস মিয়াকে নিয়ে? মোখলেস মিয়া আবার কে? মনে নেই সেদিন যে বলল বেটা তোমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়? হোয়াট? কি? কিসের কি? হোয়াট অর্থ কি? বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস। মানে? কিছু না, ভাইয়াকে কল দিচ্ছি, চুপ কর। বন্যার ফোন থেকে কল দেওয়ায় তানবীর রিসিভ করে ধীর কণ্ঠে বলল, বলো। ভাইয়া, আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না। আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিতে কল দিয়েছে, তাই রিসিভ করিনি। বাসায় কখন আসবি? মেঘ বন্যার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি, কিছুক্ষণ হলো। এখন বের হওয়ার মতো এনার্জি নেই। তুই রিস্কা করে চলে আয়। আমি না হয় চলে আসব, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করছে, তুমি আসলে খাওয়াবে বলে। বন্যা তড়িৎ বেগে মেঘের মুখ চেপে ধরেছে।
তানবীর ভুরু কুচকে প্রশ্ন করল, কে? মেঘ বন্যার হাত সরিয়ে আস্তে করে বলল, বন্যা। ও, তাকে রান্না করতে বারণ কর, আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছু বলতে পারবো না। বন্যা এত কষ্ট করে রান্না করছে, আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো, বাই। বন্যা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি? না, কিন্তু এখন করবি। আমি পারবো না, আমার একমাত্র ভাই আসতেছে। যত্নের কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছে মতো বিচার দিব, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমনভাবে বলছিস যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল, হয়ে যায় স্পেশাল কেউ? কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বন্যার আম্মুর সঙ্গে গল্প করছে, আর বারবার বন্যাকে ডেকে বলছে, ভাইয়ার কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ, মশলা চা করিস, এটাও ভাইয়ার পছন্দ, বাকি তোর মর্জি। বন্যা হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজতেই মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল, বন্যা দেখ কে আসছে। বন্যার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বন্যা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজেই দরজা খুলতে ছুটত, কারণ বন্যাদের বাসার সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বন্যার থেকেও বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বন্যার তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছে করেই তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বন্যা মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তানভীর ভুরু নাচাতেই বন্যা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে ফর্মাল গেটআপ নিয়ে আসছে। বন্যা কাস্তে কাস্তে সালাম দিতেই ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বন্যা দ্রুত ভেতরে চলে গেছে। মেঘ আর চোখে ভাইকে দেখেই ভড়কালো। ভাইয়ের এমন গেটআপ দেখে আশ্চর্য চূড়ায় পৌঁছে গেছে। তানভীর বন্যার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছেন। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভুরু কুচকে তানভীরকে দেখে যাচ্ছে। মেঘ বিস্ময় সমেত জানতে চাইল, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভুরু কুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন? এভাবে আসছো কেন? ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেটআপে কেন আসছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছিস, তাই ভাবলাম ফর্মাল গেটআপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে মেকি স্বরে বলল, আমার ভালো লাগবে তাই? অন্য কোনো কারণ নাই? আর কি কারণ থাকবে? এর মধ্যে বন্যা 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ একটা কাপ হাতে নিতে নিতে ঝটপট বলল, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। বন্যা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফায় আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড়ে মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষও হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলেই নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এইদিকে তারা অলরেডি মনে মনে দুইজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বন্যা রান্নাঘরের দরজা থেকে নিপুণ দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেসে সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। বন্যা না চাইতেও বারবার তানভীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে। কানের লতি গরম হয়ে গেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করলো, আর একবার বলিস তুই আমার ভাইকে ভালোবাসিস না? এমন মার দিব কানতে কানতে বলবি আই লাভ ইউ তানভীর। তানভীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা থতমত খেয়ে চোখ নামিয়ে সরে গেছে। তানভীর আর চোখে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। মেঘ সারা বেলা বন্যার তানভীরের কর্মকাণ্ড দেখল, আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টি থেকে বিদায় নিয়ে মেঘ আর তানভীর বেরিয়ে পড়েছে। বন্যাও পেছন পেছন যাচ্ছে। তানভীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পেছন ফিরে সরাসরি বন্যার দিকে নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, তখন আমার দিকে এভাবে তাকিয়েছিলে কেন? কই তাকায়নি তো। বন্যার গলার স্বর কাঁপছে। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মিথ্যা বলছে। বন্যা চোখ নামিয়ে নিয়েছে। তানভীর জানতে চাইল, আমি কি দেখতে এতটাই খারাপ? তাকাতেও ইচ্ছে হয় না? গমগমে পুরুষালী স্বর কানে বাজতেই বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারো নজর না লাগে। কথাটা বলেই বন্যা নিজের মুখ চেপে ধরেছে। বাতাসে উড়তে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে।
তানবীরের হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ, মুখ থেকে চুল সরাতে তানবীর হাত বাড়ালো। পেছন থেকে মেঘের ডাকে তানবীরের ঘোর কাটল। তানবীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিজের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। মেঘের সামনে আসতেই মেঘ ভুরু নাচিয়ে শোধালো, বাসায় যাওয়ার ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানবীর দুইটা কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো, আজ কোনো রিয়াকশন নেই। দেখে মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানবীরকে পরখ করছে। তানবীর মুচকি মুচকি হাসছে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফসফস করতে করতে মনে মনে বলল, তোমার মিটিমিটি হাসি বের করছি। ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গাড়ার দোকান দেখিয়ে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছো? তানবীর এক সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণকুহরে প্রবেশ মাত্রই তানবীর আকস্মাৎ গাড়ির ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আর একটুর জন্য মাথায় বাড়ি খেতে নিচ্ছিল। তানবীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে এক সেকেন্ডের জন্য তাকানোতে ঠিকমতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেই নেই। দুইজন দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আর একজনের বয়স 35+ হবে। তানবীর ভুরু কুচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোনটা? লাল শার্ট পরনে। তানবীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকের পরনে লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানবীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যার বয়ফ্রেন্ড? অবশ্যই। তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলেই সালি সালি ডাকবে দেখো। এমনকি সিঙ্গাড়ার দামও নিবে না। কেন? বারে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গাড়া খাইয়েছে। ওনার নাম মুখলেস মিয়া, বয়স 67। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানবীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শোধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি, বেষ্টু আমার। আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে তোর খবরই আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মুখলেস মিয়ার বিয়ের ঘটকালি করিস? মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেষ্টুর বিয়ে হোক তুমি কি চাও না? তাই বলে ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানবীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করলো, বন্যার প্রতি কারো চোখে ভালোবাসা উথলে পড়লে সেই চোখই কানা করে ফেলবো। মেঘ বলে উঠল, বিড়বিড় করে কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানবীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসছে আর মনে মনে বলছে, লাগছে, একদম কলিজায় লাগছে।